হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু আব্রাহামের কোনো খবর নেই। যে হোটেলে আব্রাহাম তার মিটিং অ্যাটেন্ড করেছিল, রাশেদ গাড়ি নিয়ে সেই হোটেলে যেতে চেয়েছিল, কিন্তু আবহাওয়া প্রচণ্ড পরিমাণে খারাপ থাকার কারণে আর যাওয়া হয়নি। সব রাস্তাঘাট বন্ধ পড়ে আছে, যার ফলে রাশেদ যেতে পারেনি। ফোনের ওপর থেকে ফোন করে যাচ্ছে, আব্রাহামকে মেসেজ করছে, কিন্তু নো রেসপন্স। অফিসের আগুন নিভে গেছে, প্রায় 4টা কেবিনের মতো সব জ্বলে পুড়ে গেছে। তবে কেবিনগুলো বেকার, আর তাতে বেশি গুরুত্বপূর্ণ কিছু না থাকে বেঁচে গেছে। রাশেদ অফিসেই আছে। অফিস পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত সকল স্টাফদের আসা নিষেধ করে দিয়েছে। সবাই আব্রাহামকে খুঁজে চলেছে। সবার কথা, যার অফিসে আগুন লেগেছিল তার নিজেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাশেদ দেখলো আব্দুল গাড়ি নিয়ে বাইরে এসে পড়েছে। তাকে দেখে রাশেদ দ্রুত ছুটে যায়। আপনি এসেছেন? জি। স্যার কোথায়? স্যারকে এত ফোন দিচ্ছি, মেসেজ ইমেল কোথায় উনি? কি বলছেন এসব? আব্রাহাম বাবা তো গতকাল রাতেই এখানে আসার জন্য রওনা দিয়েছেন। কি তাহলে এখনো আসলো না কেন? আর রাস্তাঘাট? না, রাস্তাঘাট কয়েক ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল, এখন তো খোলাই। আরে আশ্চর্য, তাহলে স্যার কোথায়? তা তো জানি না। আব্রাহাম বাবা আমাকে ফাইল নিয়ে পরে আসতে বলে সে এখানে এসে পড়েছিল। এই দেখুন, গাড়িটাও আলাদা। আমি বাবাকে যেই গাড়ি করে নিয়ে গিয়েছিলাম ওটা দিয়ে বাবা একাই এসে পড়েছে, তারপর আমি অন্য গাড়ি দিয়ে আসি। তো এভাবে বলা নেই কোথায় কোথায় নেই কোথায় গেছেন স্যার? অফিসে এত বড় একটা কাণ্ড হলো, তা চেনেও তো এভাবে স্যার কখনোই বসে থাকবেন না। এবার যেন চিন্তার পাহাড় মাথায় এসে পড়ল। অন্যদিকে আয়াতের মন মেজাজ খুব বেশি খারাপ। কাল দুপুরের দিকে বের হয়ে গেল আব্রাহাম, আয়াতের সাথে কিছুটা কথা কাটাকাটি করে। রাতে কমপক্ষে আয়াত 100 বারের উপরে ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ। মেসেজ দিতে হাত ব্যথা ব্যথা হয়ে গেছে। আর আব্রাহাম তো বাইরে আয়াতকে ছাড়া কখনোই থাকবে না। আর যদি কোনো কারণ বশত থাকতে হয়, তাহলে অন্তত একটা মেসেজ করে হলেও আয়াতকে জানিয়ে দিত। সারা রাত ঘুম নেই আয়াতের চোখে। আয়াত হলরুমে পা গুটিয়ে বসেছিল আব্রাহামের অপেক্ষায়, কিন্তু সে নেই। সকাল হলে ইলা হলরুমে এসে দেখে আয়রাত গালে হাত দিয়ে বসে আছে। কি রে, এভাবে বসে আছিস যে? আর এত সকালে উঠে পড়েছিস? আব্রাহাম আসেনি। কি? হ্যাঁ, আব্রাহাম তো কখনোই বাইরে থাকে না, তাহলে আজ? আপনাদের মতামত পারছি না, অবশ্যই জানাবেন। ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। সবাইকে যে আমরা গেল কোথায়? বেঁচে আছি দাদি নাকি শোনো, নতুন তুমি রনিতকে খবর? দেখো, তবে আমি একটা অফিসে কথা বলতে যাচ্ছি। পারি, এখান থেকে একা গল্প যাবি? শুরু কিন্তু। হ্যাঁ, একটা বলতে একাই যাব, গেলে আর এখনই নতুন যাব। টিপস, মানে তুমি গল্প থাকো, আরেকটু শুরুর আমার আর মতো কিছু আর কি। ভালো লাগছে না। আয়াত উঠে শুধু হাতে নিজের ফোনটা নিয়ে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর আয়াত অফিসে চলে যায়, কিন্তু অফিসের নকশা কিছুটা ভিন্ন। আয়াত কপাল কুঁচকে ভেতরে যায়, যেতে দেখে রাশেদ এক দৌড়ের উপরে আছে। রাশেদ, ম্যাম আপনি? আব্রাহাম কোথায়? বাড়িতেও নেই উনি? বাড়িতে নেই মানে কি? মিটিং ছিল, রাইট? ম্যাম আসলে গতকাল জানি না কিভাবে আগুন লেগে যায় অফিসের পেছনের কেবিনগুলোতে। সেই সব কেবিনে কাজ হয় না, খালি পড়ে আছে। তবে এখন কি করে লাগলো তাই জানি না। আব্রাহাম মিটিং থেকে ফেরেনি, অফিসে আগুন লেগে গেছে। এটা জানার পর অবশ্যই সে হাত গুটিয়ে বসে থাকবে না। স্যারকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ফোন করেছি কিন্তু নেই। আব্দুল চাচা যে ছিল উনি পর্যন্ত এসে পড়েছেন, কিন্তু স্যার নেই। কি বলছেন কি এসব? এখন চিন্তায় আমার কিছু ভালো লাগছে না। মানুষটা তাহলে গেল কোথায়? ম্যাম প্লিজ চিন্তা করবেন না। আমি গার্ডদের আর পুলিশ অফিসারদের সেই রাস্তার সব দিক পাঠিয়ে দিয়েছি, তারা খুঁজছে। আমার কিছু ভালো লাগছে না। আয়রাত তারপর অফিসে থেকে যায়। বাড়িতে ফোন দিয়ে কয়েকবার ইলা আর রনিতের খবর নিয়েছে, কিন্তু সময়ের মতো যেতে থাকে। তবু আব্রাহামের আসার নাম নেই। সময় যত দ্রুত এগোচ্ছে, আয়াতের চিন্তা ততই যেন বেড়ে যাচ্ছে। পুলিশরা আব্রাহামের ফোন লাস্ট কখন আর কোথায় সুইচ অফ হয়েছিল তা ট্র্যাক করে, আর ভাগ্যক্রমে সেই পাহাড়ি রাস্তায় আব্রাহামের ফোন ট্র্যাক করে পাওয়া যায়। লাস্ট সেখানেই বন্ধ হয়েছিল। পুলিশরা সেখানে যায়।
রাস্তায় কিছু একটা থাকলে অবশ্যই পেত। এখানে রাতের বেলা যেমন গাড়ি ঘোড়া কম চলাচল করে, দিনের বেলা ঠিক তার দ্বিগুণ হারে যাতায়াত করে। তাই রাস্তায় কিছু হলে অবশ্যই কারো না কারো নজরে তো পড়তেই। চারদিকে বেশ গাছপালা। পুলিশ অফিসাররা খেয়াল করে দেখে নিচে গভীর খাদ। কোনো ক্রমে এখানে কিছু একটা হয়নি তো? নিচের জঙ্গলটা গভীর হলেও সার্চ করতে হবে। এই জঙ্গলে যাওয়া অনেক রাস্তায় আছে, তবে বেশ উঁচু নিচু। খোঁজ চালানোর জন্য একদল পুলিশ ফোর্সকে সেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক তল্লাশি করার পর কেউ তো কোনো মানুষকে খুঁজে পায়নি, তবে গাড়ির কিছু অংশ বিশেষ খুঁজে পাওয়া গেছে। গাড়িটা খুব বাজেভাবে ভেঙে গেছে। পুলিশরা দ্রুত রাশেদকে ফোন করে। হ্যালো। হ্যালো অফিসার, কিছু খোঁজ পেলেন? আসলে আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, তেমন কিছু পাইনি, তবে আবার পেয়েছিও। এখানে একটা গাড়ি প্রায় অনেকগুলো টুকরো পেয়েছি। যেন ওপর থেকে নিচে খাদে এই গাড়িটাকে ফেলে দেওয়া হয়েছে এমন। কি আবুল তাবুল বলছেন এসব? আপনারা ভালো করে দেখুন। জি আসলে আমি জানি ব্যাপারটা খুব অদ্ভুত, কিন্তু যা পেয়েছি তাই বললাম। জঙ্গল তো খুব গভীর, তাই সেখানে গিয়ে আমাদের খোঁজাখুঁজি করা সম্ভব না। আর ভালোভাবে খোঁজার জন্য মেশিন আনা হয়েছে। এখন আপনারা যদি এখানে একটু আসতেন তাহলে সুবিধা হতো। জি আসছি। রাশেদ এই বলেই ফোন কেটে দেয়। রাশেদের মুখটা কালো দেখে আরাত বলে ওঠে, কি হয়েছে? আব্রাহামকে কি পাওয়া গেছে? ম্যাম, আমাদের একটু বাইরে যেতে হবে। চলো। রাশেদ আর আয়রাত গাড়িতে বসে পড়ল। ফটটা দূরে, তাই যেতে যেতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে গেল। রাশেদকে গাড়ি একটা পাহাড়ি রাস্তায় থামাতে দেখে আয়রাত কপাল কুঁচকে তার দিকে তাকায়। আমরা এখানে কেন এলাম? ম্যাম, এখানে স্যারের ফোন লাস্ট সুইচ অফ হয়েছিল, আর এখানে সব পুলিশ অফিসাররা আছে। মানে কি? এখানে ফোন বন্ধ হয়েছিল মানে? আর পুলিশরা কেন? ম্যাম চলুন। আয়রাত দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। বাইরে এসেও দেখে প্রায় অনেক পুলিশ। তারা বেশ বড়সড় সার্চ মেশিন দিয়ে খাদের ভেতরে খোঁজার চেষ্টা করছে। আয়রাতের মনের ভেতর এগুলো দেখে 101টা হাতুড়ি পেটাতে শুরু করে দিয়েছে। পুলিশ অফিসার রাশেদকে দেখে এগিয়ে যায়। কি হচ্ছে এইসব? সরি টু সে মিস্টার রাশেদ, তবে খবর বেশি ভালো না। কি হয়েছে? অফিসার কিছু বলতে যাবে তার আগেই খাদ থেকে মেশিন দিয়ে একটা আধা ভাঙ্গা গাড়ি তোলা হয়। গাড়িটা দেখে আয়াতের শরীরে কাঁটা দিয়ে ওঠে। এটা আব্রাহামের গাড়ি। অফিসার কি বলতে চাইছেন? ম্যাম আসলে সরি, কিন্তু আব্রাহাম স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বাজেভাবে, কেননা এটা ওনারই গাড়ি। আব্রাহাম স্যারের ভাঙা ফোনটাও আমরা পেয়েছি। আর এখানে যে বড় খাত, মনে হয় না কেউ একবার পড়লে বেঁচে ফিরতে পারবে। মুখ বন্ধ করুন। এটা কোনোভাবেই সম্ভব না। আব্রাহাম করবে অ্যাক্সিডেন্ট? জীবনেও না। ওর ড্রাইভিং একদম নিখুঁত। অ্যাক্সিডেন্ট হবার কোনো প্রশ্নই আসে না। আর সেখানে কি না এত বড়। কিছু স্যাম্পল পাওয়া গেছে, আসুন। রাশেদ আর আয়রাত অফিসারের সাথে চলে যায়। অফিসার আর কিছু না বলে একটা ঘড়ি, সানগ্লাস আর একটা ওয়ালেট পেয়েছে যাতে আয়াতের ছবি ছিল। বাকিগুলো যেমন তেমন। আয়রাত যখন ওয়ালেটটা দেখলো আর তার ভেতরে নিজের ছবি, তখন যেন আয়াতের মাথায় আকাশ ভেঙে পড়ল। এগুলো পুলিশরা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছে। আয়াতের হাত পা কাঁপছে। এটা কি আদৌ সম্ভব? আব্রাহামের অ্যাক্সিডেন্ট কীভাবে হলো? কী থেকে কি হচ্ছে? ম্যাম আমাদের মাফ করবেন, সেই সকাল থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু খাদে কোনো মানুষ তো দূর, মানুষের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর এখানে বন্যপ্রাণীরাও আছে। আব্রাহাম স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যাতে, আর পুরো রাত পেরিয়ে এখন তো অনেক সময় হয়ে গেছে। এখন কি বলতে চাইছেন আপনারা? ম্যাম মনে হয় স্যার মা। চুপ করুন। কি কি যাতা বলছেন? হ্যাঁ, ভুলেও এমন মুখে কথা আনবেন না প্লিজ। আপনারা সাহস কি হয় আপনার এসব বলার? আব্রাহামের কিছু হয়নি। আপনারা একদিন খুঁজেই এমন বলেছেন না? কি ফাউল পুলিশ অফিসার আপনারা! খুঁজুন আব্রাহামকে, খুঁজতে থাকুন। আব্রাহামের কিছুই হয়নি। অ্যাক্সিডেন্টের হয় না মানুষের, হয়তো তাই বলে সে আরও খুঁজুন। কিছুই হয়নি আব্রাহামের। ম্যাম প্লিজ একটু শান্ত হন, আপনি বাড়ি যান। না, আমি আমার আব্রাহামকে ছাড়া বাড়ি যাবই না। আমার আব্রাহামকে নিয়েই আমি যাব। ওকে চাই আমার। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছেন? যান খুঁজুন। আয়রাত রেগে আসে অনেক। মাথা নষ্ট হয়ে গেছে তার। পুলিশ অফিসার অবস্থা বুঝতে পেরে চলে গেলেন। আয়রাত আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সে হাঁটা দিল। এসে গাড়ির ভেতরে বসে পড়ে। পাশে থাকা পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। হাত পা রীতিমতো কাঁপছে। বারবার আল্লাহকে ডেকে যাচ্ছে।
যা ভাবছে সে তা যেন না হয়, কোনোভাবে যেন না হয়। এমন কিছু হওয়ার আগে আয়রাত মরে যাক, কিন্তু প্লিজ এমন কিছু যাতে না হয়। সেদিনটা এইভাবে কেটে যায়। আয়রাত তো আসতে চাইছিল না সেখান থেকে, কিন্তু রাশেদ আর বাকিরা অনেক বুঝিয়ে বাড়ি পাঠায় তাকে। পুলিশ অফিসাররা নিজেদের ঘুম হারাম করে আবরামকে খুঁজছে। আয়রাত বাড়ি চলে এলে ইলা তাকে ছাড়তে ধরে। কি রে, কোথায় ছিলি তুই? আর একা এসেছিস কেন? আব্রাহাম, আব্রাহাম কোথায়? কি রে, কিছু বল। আব্রাহামের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? অফিসের পেছনের সাইডে আগুন লেগেছিল। রাশেদ আব্রাহামকে ফোন করে আসতে বলেছিল। আব্রাহাম আর আসেনি। আজ যখন অফিসে যাই তখন রাশেদ আমাকে এক পাহাড়ি জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক পুলিশ অফিসার ছিল। আব্রাহাম গতকাল রাতে সেখান দিয়েই আসছিল, তবে তার অ্যাক্সিডেন্ট হয় আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার গাড়িটা পাওয়া গেছে, যা ভেঙে একাকার। ফোন, ওয়াচ, ওয়ালেট সব পাওয়া গেছে, যাতে আমার ছবিও ছিল। আয়রাত মূর্তির মতো করে কথাগুলো বলে গেল। আর ইলা আয়াতের কথা শুনে সোফার উপর ধপ করে বসে পড়ল। ইলার আধারই শুরু হয়ে গেছে। আব্রাহামের সাথে এমন হয়েছে তা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। কিন্তু যা যা প্রমাণ পাওয়া গেছে তাতে এটাই স্পষ্ট যে আব্রাহামের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে খাদে পড়ে গেছে। কেননা যাই পাওয়া গেছে সেগুলো সব কিছুই খাদ থেকে উদ্ধার করা হয়েছে। আয়রাত কাউকে কিছু না বলেই সোজা নিজের রুমে চলে যায়। চোখের পানিগুলো যেন চিকচিক করছে। আয়রাত রুমের ভেতরে গিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ে। দু হাত দিয়ে নিজের মাথার চুলগুলো চেপে ধরে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আব্রাহামের সাথে এটা হতেই পারে না, কীভাবে হলো? আয়াতের এই প্রশ্নটাই যেন মাথায় আসছে। তখনই আয়াতের মাথায় রায়হানের কথাটাও আসে। রায়হান কিছু করে বসেনি তো আবার, কিন্তু রায়হান তো লন্ডনে, সে সেখান থেকে কীভাবে কী করবে? আয়রাত তো আর এটা জানে না যে রায়হান দেশে ফিরেছে, তাই সে রায়হানের কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে। আর এছাড়াও এখন এই মুহূর্তে তার মাথায় আব্রাহাম ছাড়া আর কারো কথা আসছে না। আয়রাত হাউমাউ করে কেঁদে দেয়। দিনটা এভাবেই যায়। আয়রাত সারাদিনে এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয়নি। ইলার শরীর ভালো না, তাই বাধ্য হয়েই আয়রাত ইলাকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আয়রাত রনিতকে নিজের কোলে নিয়ে বসে আছে, মাথায় হাত তুলে দিয়েছে, ঘুম পাড়িয়েছে ও। ছেলেটাও আজ আব্রাহামকে না দেখতে পেয়ে বেশ অনেকবার তার কথা জিজ্ঞেস করেছে। আয়রাত কোনো রকমে বুঝিয়ে রেখেছে। এক ফোঁটা ঘুম নেই আয়রাতের চোখে। আব্রাহামের কথাগুলো কানে বাজছে। চেহারাটা চোখের সামনে জলজল করছে। রাত যখন প্রায় 3টের কাছাকাছি, তখন হঠাৎ আয়রাতের ফোন আসে। যদি আব্রাহামের কোনো খবর হয় তাই আয়রাত দ্রুত ফোনটা রিসিভ করে। আর আয়রাত যা শুনে তাতে আয়রাতের আত্মার পানি পুরো শুকিয়ে গেছে। হাত থেকে ফোনটা আপনা আপনি নিচে পড়ে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আয়রাত আর রাশেদকে পুলিশ অফিসাররা দ্রুত ডেকেছে। সেখানে নাকি আব্রাহামের কী পাওয়া গেছে। আব্রাহামের বাকি সব জিনিস পাওয়া গেলেও আব্রাহামকে পাওয়া যায়নি। এখন বাজছে রাত 3:40। পুলিশ কল করেছিল আয়রাতকে। কল করে এটাই বলে যে আব্রাহামকে পাওয়া যায়নি, তবে তার কিছু জিনিস পাওয়া গেছে খাত থেকে। এটা শুনেই তো আয়রাতের মাথায় এক প্রকার বাজ ভেঙে পড়েছে। এখন এত রাতে ইলার রনিতকে ছাড়া যেতে পারছে না। কি আর করা, সকাল হওয়ার অবধি সেভাবেই বসে থাকে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। আব্রাহামের সাথে এটা কি করে হলো? আর সব কিছুই ভালোই তো ছিল, হঠাৎ করে সব কেন এলোমেলো হয়ে গেল? এগুলো চিন্তায় যেন মাথায় ভর করেছে এখন আয়রাতের। বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেছে। আয়রাত অপলকহীনভাবে তাকিয়েছিল। টুপ করে এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। এগুলোকে মুছে ফেলার বিন্দুমাত্র ইচ্ছে আয়রাতের নেই। আস্তে আস্তে সকাল হয়ে যায়। সূর্য তার আলো ছড়িয়ে পূর্ব আকাশে উঠে পড়েছে। সারাটা রাত একভাবেই বসে কাটিয়ে দিয়েছে আয়রাত। একসময় ইলা ঘুম থেকে উঠে পড়ে নামাজ শেষ করে হলরুমে আসে। এসে দেখে আয়রাত রনিতকে নিয়ে বসে আছে। সে এখনও ঘুম। আয়রাত, কি হয়েছে? মুখটা এমন শুকিয়ে আছে কেন? কিছু না দাদি, তো তুমি রনিতকে দেখো, আমি একটু আসছি বাইরে থেকে। আব্রাহামকে পাওয়া গেছে, তাই না? আমি আসি। আয়রাত দ্রুত ইলার সামনে থেকে চলে যায়। খাওয়া ঘুম যেন সব লাটে উঠেছে। আয়রাত যেই না বাড়ির বাইরে বের হতে যাবে তখনই দেখে রাশেদ আসছে। ম্যাম চলুন আপনাকে সাথে করে নিয়ে যাই। চলুন। আয়রাত আর রাশেদ চলে যায়।
রাস্তা যত এগোচ্ছে ভয় যেন ততই মনকে গ্রাস করে যাচ্ছে। যেতে যেতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল। একসময় গাড়ি থামে সেই অভিশপ্ত পাহাড়ি রাস্তাতে। আয়রাত নেমে পড়া দ্রুত চলে যায়। পুলিশ অফিসাররা এগিয়ে আসে। উনি ওভাবে চুপ করে আয়রাতের সামনে দাঁড়িয়ে আছে দেখে আয়রাত চিল্লিয়ে ওঠে। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার হাজব্যান্ড কোথায়? সরি ম্যাম, আসলে আমরা গত 2-3 দিন এই এলাকার খাটটা তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু আবরাম স্যারকে পাওয়া যায়নি। তবে কি? স্যারের দুটো জিনিস পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে স্যারের অ্যাক্সিডেন্ট। কি পাওয়া গেছে? অফিসার গিয়ে একটা নেভি ব্লু কালারের ধুলে মাখামাখি একটা জ্যাকেট নিয়ে আসে। সেটা একটা প্যাকেট জোড়ানো রয়েছে, যেন ফিঙ্গারপ্রিন্ট না লাগে। তাই আয়রাত প্যাকেটটা নিয়ে নিল। কারো কোনো কথা না শুনে প্যাকেটটা একদম ছিঁড়ে ফেলে। ধুলো দিয়ে জ্যাকেটটা শেষ। আয়রাত পাগলের মতো করে জ্যাকেটটা হাতে নিয়ে দেখছে। শ্বাস ঘন হয়ে গেছে, জোরে জোরে দম নিচ্ছে, আর ইতিমধ্যে চোখে পানিগুলো জড়ো হয়ে চিকচিক করছে। আয়রাত জ্যাকেটটা মেলে দিয়ে সামনে দেখে। সেখানে সুন্দর ডিজাইন করে এই লেখা আছে, কেননা এই দিয়ে আব্রাহাম আয়রাতের নাম শুরু। আর আয়রাত বেশ ভালোই জানে যে আব্রাহাম কেমন টাইপের কাপড় পরে, আর আব্রাহামের প্রত্যেকটা জ্যাকেটে এই মার্ক করা আছে। আয়রাতের এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে না, এই আব্রাহাম না, এটা আব্রাহাম না। তখনই পুলিশ অফিসার আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, আমরা আরও একটা জিনিস খুঁজে পেয়েছি, স্যারের গাড়ির লাইসেন্স। এখানে স্পষ্ট লেখা আছে আব্রাহাম আহমেদ চৌধুরী। ইনফ্যাক্ট স্যারের ছবি পর্যন্ত রয়েছে, আর এটা ছিল স্যারের 9 নম্বর গাড়ি। আয়রাত অফিসারের কথা শুনে কয়েক কদম পিছিয়ে যায়। পাগুলো কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি আর নিজের মাঝে নেই। আয়রাত অফিসারের কাছ থেকে লাইসেন্সটা নিয়ে এসে পড়ে। রাশেদ, জি ম্যাম। আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবে? জি ম্যাম, অবশ্যই, চলুন। আয়রাত গাড়ির দিকে পা বাড়ায়। তার পেছনে রাশেদ। গাড়ি চলছে আপন গতিতে। আয়রাতের হাতে আব্রাহামের জ্যাকেটটা নিজের বুকের সাথে লাগিয়ে রেখেছে। আব্রাহামের সাথে যে এগুলো হবে তা রাশেদ নিজে কখনো কল্পনা করেনি। গাড়ির সামনে গ্লাসে তাকে দেখে পেছনের সিটে আয়রাত জ্যাকেটটা নিয়ে বসে আছে। এটা দেখে রাশেদের চোখ থেকেও টুপ করে পানি গড়িয়ে পড়ে। সাথে সাথে সে তা মুছে ফেলে। বাড়ির সামনে এসে গেলে আয়রাত কিছু না বলেই আস্তে আস্তে হেঁটে সোজা বাড়ির ভিতরে চলে যায়। রাশেদও কিছু বলে না, সিচুয়েশান বুঝতে পারছে সে, তাই চলে যায়। আয়রাত যখন বাড়িতে ঢুকে তখন ইলা রনিতকে খাওয়াচ্ছিল। আয়রাতের এই হাল দেখে ইলা কপাল কুঁচকায়। আয়রাত কোনো দিকে তাকায় না, এক মনে সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে থাকে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আয়রাত পড়ে যেতে ধরলে ইলা উঠে আসে, কিন্তু তার আগে আয়রাত নিজেকে সামলিয়ে নেয়। আয়রাত নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। দাদুমণি, হ্যাঁ। আপুর কি হয়েছে? কিছু না সোনা, তুই খা, আমি আসছি। আচ্ছা। আয়রাত রুমে গিয়ে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে পড়ে। আয়রাত নিজের চোখ ঘুরিয়ে রুমের চারদিকে তাকায়। এমন কোনো জায়গা নেই যাতে আব্রাহামের ছবি নেই। আব্রাহামের একার ছবি আবার তার আয়রাতের সাথে। আয়রাত এগুলো দেখছে আর ঘন ঘন দম ছাড়ছে। সে নিজের হাতের দিকে তাকায়। আব্রাহামের জ্যাকেটটা 2 হাত দিয়ে নিজের বুকের সাথে একটা ধরে চিল্লিয়ে ওঠে। আব্রাহাম! ইলা ততক্ষণে আয়রাতের রুমের কাছে এসে পড়েছে। আয়রাতের চিৎকার শুনে ইলা দ্রুত রুমে যায়। গিয়ে দেখে আয়রাত শেষ, একদম নাজেহাল অবস্থা তার। আয়রাত, কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? দাদি, দাদি, আমার আব্রাহাম, ওরা বলে যে আব্রাহাম নাকি নেই। ওকে 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 আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা সব মিথ্যা বলছে, তাই না? আমি 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 জানি তো ওরা সব মিথ্যা বলছে। আমার আব্রাহামের কিছু হয়নি। আব্রাহাম অমর না। ওর সাথে কি করে এমন হবে বলো? সব শুনে ইলা নিজেও নিচে বসে পড়েছে। সর্বপ্রথম নিজের স্বামীকে হারিয়েছে মহিলাটা, তারপর নিজের মেয়ে নামক ছেলের বউকে, তারপর নিজের ছেলেকে, আর বাঁচার একমাত্র আশা এই আব্রাহাম আর আয়রাত। এখন যদি নিজের নাতিকেও হারিয়ে ফেলে, এর থেকে মরণ অনেক শ্রেয়। ইলা নিজের আঁচলে মুখ গুজে কেঁদে দেয়। আমি এখন 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 আমি কি করব? আমি মরে যাই? হ্যাঁ, আমি মরে যাই। এভাবে জ্যান্ত লাশ হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। এত কিছু আমি সহ্য করতে পারবো না। অন্তত আমার আব্রাহামের লাশটাকেও তো তারা পায়নি। আমি দেখবো না ওকে? ওই যে সেই দিন বের হয়ে গেল, আমি তো দেখিনি ওকে। কেন সবাই মিথ্যে বলছে আমাকে? আমি মরে যাব, আমি সত্যিই পড়ে যাব। এছাড়া যে উপায় নেই আমার। আমি শেষ, আমি বরবাদ হয়ে গেছি।
আমার কাউকেই লাগবে না। ও ও দাদি, আমার আব্রাহামকে এনে দাও না। আমার আব্রাহামকে লাগবে সত্যি, আমার আর কাউকে লাগবে না। একটিবার, শুধু একটিবার ওকে এনে দাও না দাদি। আমি চাচা চাচিকে হারিয়েছি, ওকে হারাতে পারবো না। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আরাত এগুলো বিলাপ করে বলছিল। হঠাৎ আরাতের প্রচণ্ড কাশি শুরু হয়ে যায়। ইলা আরাতকে ধরে, কিন্তু ততক্ষণে আরাত অজ্ঞান হয়ে পড়ে যায়। ইলা তড়িঘড়ি করে আরাতকে ধরে বিছানাতে শুয়ে দেয়। কেমন মলিন হয়ে গেছে সব, একদম পাগল পাগল হয়ে গেছে আরাত। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি পড়ে গেছে। ইলার যেন এবার আকাশ পাতাল ভেঙে কান্না আসছে। ইলা দ্রুত আরাতের রুম থেকে বের হয়ে পড়ে। রায়হান নিজের ঘরে বসে বসে ড্রিঙ্ক করছে, মুখে চলছে বাঁকা হাসি। তার রাস্তা এখন পরিষ্কার একদম, কোনো কাটাই নেই, কোনো বাধাই নেই। সে এখন আরাতকে নিজের করে পাবে। যেভাবে আব্রাহামকে মেরে ফেলেছি তাতে মনে হয় না যে ও পাওয়া যাবে। আর এতদিনে তো তোর মনে হয় ওর লাশটা পৌঁছেও গিয়েছে। না রইল আব্রাহাম আর না রইল প্রীতি। এখন আয়রাত আমার, আমি খুব দ্রুত ওর কাছে চলে যাব। তবে যতদিন রাশেদ আছে ততদিন আমি আব্রাহামের সম্পত্তিতে ভাগ জমাতে পারবো না। তাহলে কি এবার রাশেদকেও মেরে ফেলতে হবে আমার? না থাক, এতটাও নির্দয়ী হই নাই। আমার কাছে যা আছে তাতে আমার সারা জীবন চলে যাবে। থাক ওরা, আমি শুধু আমার আয়রাতকে পেলেই হয়েছে। এ কথা বলেই রায়হান ঘটঘট করে অ্যালকোহল খেয়ে ফেলে। সেদিনকে পর থেকে আরও কেটে যায় 4 দিন। পুলিশরা এর মাঝেও কম খোঁজাখুঁজি করেনি, কিন্তু ফলাফল শূন্য। আব্রাহাম নেই, এমনকি কোনো রকম কোনো মৃত্যুর লাশও পাওয়া যায়নি। সব মিলিয়ে পুরো 10 দিন টানা সেই খাদে আর এলাকাতে খুঁজে গিয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। অবশেষে পুলিশরা আব্রাহামকে মৃত ঘোষণা করে দেয়। যেই দিন পুলিশরা আব্রাহামকে মৃত ঘোষণা করে দিয়েছিল সেদিন যেন আয়রাত আর আয়াতের মাঝে ছিল না। একজন মরে গেছে আর একজন জীবন মরণের মাঝে চলছে। বাড়ির এমন কোনো জায়গা নেই যেখানে আব্রাহামের চিহ্ন নেই। সব জায়গায় আব্রাহাম আছে। এগুলো যেন আরাতকে কুড়ে কুড়ে খায়। আয়রাত তো এখন পুরো পাগল, খায় না, ঘুমায় না, মুখে শুধু একই কথা, আমার আব্রাহামকে আমার কাছে এনে দাও। এখনও তার ব্যতিক্রম নেই। রাত গভীর হয়েছে এখন। আয়রাত জানালার কাছে বসে আছে। বাইরে থেকে বাতাস এসে হালকাভাবে গায়ে লাগছে। ওই যেদিন পুলিশরা আয়রাতকে আব্রাহামের ওই ধুলোমাখা জ্যাকেটটা দিয়েছিল সেটা আয়রাত এখনও তার কাছে রেখে দিয়েছে। আব্রাহাম আর নেই, আব্রাহাম মারা গেছে। এই কথাটা মানতে আয়রাতের যে কী পরিমাণ কষ্ট হয় তা কেবল আর কেবল সেই জানে। আয়রাতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা যে সে কিনা এতই পরাকপালী যে শেষ অবধি সে আব্রাহামের লাশটাকেও পায়নি। আর ভাবতে পারছে না এগুলো আয়রাত। নিজের 2 হাতে মাথার চুলগুলো খামচে ধরে, আর থাকতে না পেরে তার পাশে থাকা ফ্লাওয়ার ব্যাসটা তুলে ছুঁড়ে ফেলে। আশেপাশে যত কাছের জিনিস ছিল সব আয়রাত ছুঁড়ে ফেলছে। প্রচণ্ড রকমের ভাঙচুর করেছে এক প্রকার। নিজের 2 হাতে কেটে শেষ করে ফেলেছে একদম। অঝরে কান্না করে যাচ্ছে। পাশে থাকা আব্রাহামের ছবিটা হাতে নিয়ে নিজের ওড়না দিয়ে মুছছে আর কান্না করছে। আমি পারবো না থাকতে আপনাকে ছাড়া। আমি মরে গেছি, আমি সত্যিই মরে গেছি। সেই দিন যেদিন ওরা বলেছে আপনি আর নেই, আপনি খুব স্বার্থপর। নিজে চলে গেলেন, আমাকে একা ফেলে রেখে একটা বারো আমার কথা ভাবলেন না। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো, খেয়ে নিয়ে বেঁচে থাকবো ভাবলেন না? আমরা ফিরে আসুন না আমার কাছে। আমি আর জীবনও আপনার সাথে ঝগড়া করব না, জীবনও রাগ করব না। আমরা প্লিজ ফিরে আসুন একটিবার। আপনি যা বলবেন তাই করব, তাই শুনবো। কোনো ছেলের সাথে কথা বলবো না, আপনার কাছ থেকে পালিয়ে যাব না, আপনাকে আর সাইকো বলেও ডাকবো না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে থাকবো। প্লিজ একটিবার আমার কাছে ফিরে আসুন। আমি যে মরে যাব আপনাকে ছাড়া। যখন চলে যাওয়ার ছিল তাহলে কেন এলেন আমার জীবনে? যদি এইভাবে মাঝপথে একা করে দিয়ে চলে যাবেন তাহলে কেন এসেছিলেন আমার জীবনে? হাত যখন ছেড়ে দেওয়ার ছিল তাহলে হাত ধরলেন কেন? জীবন্ত লাশ বানিয়ে রেখে চলে গেছেন আপনি। আব্রাহাম, ফিরে আসুন না একটিবার। আমার পক্ষে যে আর সম্ভব নয় একা থাকা। আমি 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 আপনাকে খুব 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 ভালোবাসি আব্রাহাম। এ কথা বলে আয়রাত লুটিয়ে পড়ে নিচে, অজ্ঞান হয়ে যায়। ঘরের চারিদিকে শুধু কাজ আর কাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আসে।
আর তার মাঝে আয়রাত আব্রাহামের ছবিটা নিজের বুকের সাথে লাগিয়ে নিচে অজ্ঞান হয়ে পড়ে আসে, হাত দিয়ে গল গল করে রক্ত ঝরছে। পরের দিন সকাল হয়, বেলাও বেশ হয়ে গেছে, কিন্তু আয়রাতে তার রুম থেকে বের হবার নাম নেই। যেখানে আয়রাত সকাল সকাল উঠে পড়ে, ইলার ব্যাপারটা কেমন যেন খটকা লাগে। তাই সে আয়রাতের রুমে চলে যায়, কিন্তু রুমের ভেতরে দিয়ে লক করা। ইলার সন্দেহটা যেন আরও গাঢ় হয়, চিন্তা লাগছে এবার বেশ। আয়রাত ইদানিং নিজের হিতের জ্ঞান শূন্য হয়ে গেছে, কখন কি করে বসে বলা তাই ইলা দরজাতে জোরে জোরে ধাক্কাতে লাগলো। যখন দরজা খুলছে না তখন ইলা কয়েকজন স্টাফকে ডাক দেয়। তারা এসে দরজা এক প্রকার ভেঙেই ফেলে। দরজা ভেঙে ভেতরে যেতেই দেখে আয়রাত রুমের চারদিকে কাচার সে নিচে ফ্লোরে রক্তমাখা হাতে নিয়ে পড়ে আসে। ইলা আয়রাতের নাম ধরে চিল্লিয়ে ওঠে। খুব সাবধানে রুমের ভেতরে গিয়ে স্টাফদের সাহায্যে আয়রাতকে তুলে দ্রুত স্টাফদের রুম পরিষ্কার করে দিতে বলে। আর ইলা এদিকে ডাক্তারকে ফোন করে। আয়রাতের কাছে ইলা এগিয়ে যায়, গিয়ে দেখে তার হাতে আব্রাহামের ছবি। নিজের চোখের পানিগুলো বিসর্জন করে আয়রাতের হাত থেকে আব্রাহামের ছবিটা নিয়ে সরিয়ে রাখে। তার হাতের রক্তগুলো শুকিয়ে গেছে। ইলা আয়রাতের পাশে বসে পড়ে, তার মাথায় হাত বুলতে থাকে। তার কিছু সময় পরে ডাক্তার আসে। উনি এসে আগে আয়রাতের হাতের ব্লাডগুলো মুছে ফেলে। হাতের ভেতরে কিছু কাচের কোণা ঢুকে গিয়েছে, সেইগুলো খুব সাবধানে বের করে। তারপর হাতে ব্যান্ডেজ করে দেয়। দেখুন, আমি শুনেছি যে আব্রাহাম ছাড়া আর বেঁচে নেই। মানুষ মরণশীল, এটা মেনে নিতেই হবে। আজ হোক কাল হোক মানুষ মরে যাবে। হায়াতের মালিক আল্লাহ, এখানে আপনি বা আমি কিছুই করতে পারবো না, সব মেনে নিতে হবে। জানি কষ্ট হয়, ওনার তো আরও বেশি। নিজের হাজব্যান্ডের লাশটাও পাওয়া যায়নি, কিন্তু কী আর করে বলুন। এভাবে ভেঙে পড়লে হবে না। এভাবে থাকলে একেবারে পাগল হয়ে যেতে ওনার বেশি সময় লাগবে না। কন্ডিশন বেশি ভালো না। আপনি আছেন, ওনার ছোট ভাইটা আছে। আব্রাহাম স্যারের কোটি কোটি টাকার সম্পত্তি। দেখুন, আজকালকার যুগে মানুষ ভালো না, সব বুঝে কপ মারতে বেশি সময় লাগে না। তাই ওনাকে একটু বোঝান, এটাই জীবনের শেষ পরিণতি না, সামনের জীবন অনেক বাকি। শুনুন, ওনাকে একা একা থাকতে দিবেন না, স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা করুন, নয়তো সব শেষ। আমি বেশ কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, এগুলো সময় মতো খাওয়াবেন। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে সবার আগে আমাকে ডাক দেবেন। আর মনে রাখবেন, আব্রাহাম স্যারের শেষ স্মৃতিগুলো বাঁচিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে হলে আয়রাত ম্যামকে আবার উঠে দাঁড়াতে হবে। আমি আসি। ডাক্তার চলে গেলে ইলা তার পেছনে ঘুরে আরতের দিকে তাকায়। আরতের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়, কেননা আরতের চোখ মেলে তাকিয়ে আসে। ইলা আরতের পাশে বসে পড়ে। তোকে কিছু বলার নেই আমার। আমি জানি তোর উপর দিয়ে ঝড় বইছে এখন, কিন্তু এমন তো আর হয় না। আয়রাত, হাল ছেড়ে দিলে চলবে না। আজ নিয়ে 12 দিন আব্রাহাম নেই। জানিস আব্রাহামের সবচেয়ে বড় স্মৃতি কি? তা হচ্ছিস তুই নিজে। তুই নিজে ঠিক হয়ে যা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইলা এটা বলেই নিজের চোখের পানিগুলো ফেলতে ফেলতে চলে যায়। আয়রাত সবে শুনছে, সবই বুঝেছে। একেবারেই যে পাগল হয়ে গেছে তা না, কিন্তু আব্রাহামকে ছাড়া তার জীবন অচল। সে একটা মুহূর্ত আব্রাহামকে ছাড়া ভাবতে পারে না। এভাবেই দিন যাচ্ছে। আয়রাত চুপচাপ থাকে, কথা বলে না কারোর সাথে বেশি। আগের যে চঞ্চলতা নিজের মাঝে ছিল, এখন তার ছিটে ফোটাও নেই, গম্ভীর হয়ে থাকে। এদিকে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকে। মাঝে মাঝে যখন ভালো না লাগে তখন আব্রাহামের ছবি রুমের সব জায়গায় রেখে নিজে তাদের মাঝখানে শুয়ে থাকে। রাতে যেন তার এই আব্রাহামকে না পাওয়ার ব্যর্থতা কাজ করে আরও তীব্রভাবে। আব্রাহামের ওই হাসি, কথা, আরাতের সাথে ঝগড়া করা, বালিশ দিয়ে মারামারি করা, আরাতকে জ্বালানো, সব যেন আরাতের কানে এসে বাজে। এগুলো যখন মনে পড়ে তখন মনে হয় এর থেকে সে নিজে শেষ হয়ে যাক। আব্রাহামের ওই বেবিগাল ডাকটা কত দিন গেল শোনা হয় না আয়রাতের। আয়রাত এইগুলোই ভাবছিল রুমের জানালার কাছে বসে বসে। তখনই রনি দৌড়ে আসে আয়রাতের কাছে, পরনে স্কুল ড্রেস। আপু, আপু, আপু। হ্যাঁ, রনিত আয়রাতের গলা জড়িয়ে ধরে। কোথায় যাওয়া হচ্ছে? এ কি তোমার গলা ভেঙে গেছে? না, ঠিক আছে, স্কুলে যাচ্ছি। হ্যাঁ, দাদুমণি নিয়ে যাচ্ছে। হুম। আয়রাত, আমি রনিতকে স্কুলে নিয়ে যাই, তুই বাসায় থাক। যাও। এই বলে ইলা আর রনিত গাড়িতে স্কুলে চলে যায়। আয়রাত আগের মতো জানালার কাছে বসে থাকে।
সময় যাচ্ছে কিন্তু আয়রাত আব্রাহামের ভাবনাতেই মগ্ন। তার প্রায় আধা ঘন্টা পর নিচে হলরুমে কোনো কিছু ভাঙচুরের আওয়াজ আসে। আয়রাতের ভাবনাতে ছেদ ঘটে, যার ফলে সে চমকে ওঠে। আয়রাত কপাল কুঁচকে তাকায়, কারো পায়ের আওয়াজ স্পষ্ট। আয়রাত উঠে তার রুমের বাইরে যেতে ধরবে, তার আগে আয়রাতের রুমে কেউ একজন আসে। আয়রাত কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। সে কিছু একটা বলতে যাবে, তার আগে ব্যক্তিটি তার মাথার থেকে কালো কাপড় সরিয়ে ফেলে। এই রায়হান। রায়হানকে দেখে আয়রাত ভূত দেখার মতো চমকে যায়। আপনি এখানে? আব্রাহাম তো নেই, তাই আমাকেই আসতে হলো। মানে? মানেটা কি এখনো পরিষ্কার করে বলতে হবে তোমাকে? তুমি জানো না যে কেন এসেছি আমি? বলেছি না তোমাকে ভালোবাসি, এখন তুমি আমার। দেখ, তুই আমার চাচা চাচিকে মেরে ফেলেছিস, কিচ্ছু বলিনি, কেননা তোর মা এসে তোর প্রাণ ভিক্ষা চেয়েছিল আব্রাহামের কাছে। এখন তুই যদি কিছু করিস তো আমার খারাপ আর কেউ হবে না। তুমি আমার কি করতে পারবে? কিছুই না। বের হয় এখান থেকে, তোমাকে না নিয়ে বের হবই না। এই বলে রায়হান আয়ারাতের দিকে এগোতে থাকে আর আয়রাত ছুটে দরজার দিকে চলে যায়। কিন্তু রায়হান এসে আয়ারাতের বাহু ধরে টান দেয়। আয়রাত রায়হানকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আয়ারাতের পাশে একটা কাঁচের বোতল ছিল। রায়হানের কাছ থেকে বাঁচার জন্য আয়রাত পাশে থেকে তার নিয়ে অর্ধেক বাড়ি দিয়ে ভেঙে আর অর্ধেক রায়হানের দিকে তাক করে ধরে। রায়হান তবুও আয়ারাতের দিকে এগোলো। আয়রাত রায়হানের হাত বরাবর এক ঘা দিয়ে দেয়। রায়হানের হাত কেটে যায়। সে তার এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠে। এই তো সুযোগ। আয়রাত রুমের দরজা খুলে বাইরে এসে দরজা পেছন দিক দিয়ে লাগিয়ে দেয়। দৌড়ে নিচে নেমে আসে। আয়রাত বাইরে এসে দেখে একটা গার্ডও নেই। তাহলে সব গেল কোথায়? এখন আয়রাত কী করবে না কিছুই ভেবে পাচ্ছে না। আর হলরুমে এসে মনে পড়েছে যে সে তার ফোনটা ভুলে রুমে রেখে এসেছে। পুলিশে ফোন দিবে কীভাবে এখন? আয়রা সারা বাড়িতে ছোটাছুটি করছে। তখনই আয়ারাতের মনে পড়ে যে আব্রাহাম তার অন্যান্য রুমগুলোতে একটা করে হলেও গান সবসময় রেখে দিত। আয়রাত দৌড়ে গিয়ে আব্রাহামের অন্য আরেক রুমে চলে যায়। এখানে আব্রাহামের সব পুরোনো জিনিসগুলো রাখা। আয়রাত দ্রুত রুমের সব জায়গাতে খুঁজতে লাগলো। কাবার্টে সব জায়গায় তড়িঘড়ি করে রিভলভার খুঁজে চলেছে, কিন্তু কিছুই পাচ্ছে না। এতক্ষণে উপরে রায়হান এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। সে আয়ারাতের নাম ধরে চিল্লাচ্ছে আর নিচে নামছে, কিন্তু এদিকে তো আয়ারাত ভয়ে শেষ। আয়ারাত আব্রাহামের যে পুরনো একটা রুম ছিল সেখানে একটা কোণাতে লুকিয়ে পড়ে। ভয়ে কেঁদে একাকার হয়ে গেছে সে। আয়রাত, ওই আয়রাত, হায় হায়, কত মেয়ের সাথেই না থেকেছি, কিন্তু তুমি আলাদা। কি যে করে দিলে না আমার উপর। এখন তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগছে না। আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো। অযথা আমার সাথে লুকোচুরি খেলো না তো, জলদি সামনে আসো। আয়রাত, আয়রাত। রায়হান এগুলো বলছে আর আয়ারাতের দিকে এক করে এগোচ্ছে। আর আয়ারাত ভয়ে ততই বেড়ে চলছে। রায়হান অন্যদিকে চলে যেতে ধরে, কিন্তু ভাগ্য খারাপ। আয়ারাত যে রুমে লুকিয়েছিল তখন সেই রুমে কোনো একটা ভারী বস্তু আপনা আপনি জোরে শব্দ করে নিচে পড়ে যায়। রায়হান শব্দের ধারা অনুসরণ করে সেদিকে তাকায়। মুখ ফুটে ওঠে শয়তানি হাসি। এই তো পেয়ে গেছি আয়রাত, পালিয়ে যাবে কোথায়? রায়হান দ্রুত পায়ে সেদিকে যেতে ধরে। রুমের ভেতরে চলে যেতে আয়রাত উঠে দাঁড়িয়ে একদম রায়হানের সামনে চলে যায়। রায়হানের দিকে আয়রাত রিভলভার তাক করে ধরে। ভাগ্যি সময় মতো রিভলভারটা পেয়ে গিয়েছিল তখন। আয়রাত রিভলভার তার দু হাত দিয়ে চেপে ধরে রায়হানের সামনে দাঁড়িয়ে আসে। নিজের রূপেই তো মেরে ফেলেছো, আর কত মারবে? খবরদার আমার সামনে এগোবি না, আমি কিন্তু শ্যুট করে দেব। ও আচ্ছা তাই, কিন্তু আমি তো এগোবই। রায়হান আয়রাতের দিকে এগোতে ধরে, কিন্তু আয়রাত এবার তার চোখ মুখ সব খিচে বন্ধ করে আঙ্গুল দিয়ে রিভলভারের ট্রিগারের চাপ দেয়। বাতাসের বেগে একটা বুলেট বের হয়ে একদম রায়হানের বাহু বরাবর লাগে। রায়হান রাগে দাঁত কটমাট করে আয়রাতের দিকে যেতে ধরলে আয়রাত তার চোখ খিচে বন্ধ করে আরও একবার ট্রিগারের চাপ দেয়, আর একটা বুলেট গিয়ে রায়হানের বাহুতে লাগে। রক্তে সব ভিজে গেছে। রায়হান নিচে পড়ে বসে পড়ছে, তার বাহু চেপে ধরে। আর আয়রাত ভয়ে পেয়ে চিল্লিয়ে তার হাত থেকে রিভলভারটা নিচে ফেলে দেয়। নিজের দু হাত দিয়ে মুখ চেপে ধরে। জীবনে এই প্রথম আয়রাত কাউকে শ্যুট করেছে, এখন যেন সে কাঁপছে। আয়রাত দৌড়ে রুম থেকে বের হয়, আবার দরজা পেছন থেকে লাগিয়ে দেয়। আয়রাত দৌড়ে বাইরে এসে পড়েছে। মেয়েটা অনেক ভয় পেয়ে আছে।
আরাতের এত জোরে ছোটার কারণে একটা টেবিলের সাথে তার পা হোঁচট খায়। ব্যথার চোখে মুখ কুঁচকে ফেলে। পায়ের আঙ্গুল একদম কেটে ভর্তা হয়ে গেছে। আয়রাত একটু থেমে তার এক হাত দিয়ে পায়ের আঙুল চেপে ধরে। আয়রা তার পেছনের দিকে তাকায়। রায়হানকে যে রুমে লক করে দিয়ে এসেছে সেই দরজাতে আবার জোরে জোরে চাপড় পড়ে। রায়হান ধাক্কাচ্ছে। আয়রাত আর কোনো উপায় না পেয়ে দ্রুত উপরে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে বিছানার উপর নিজের ফোনটা রাখা। আয়রাত দ্রুত সেখানে যায়। গিয়ে তড়িঘড়ি করে ফোনটা নেয়। হাত কাঁপছে। আর আর ক্রমাগতভাবেই ওই রুমের দরজাতে রায়হান একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছে। ভাগ্যিস শুট করা হয়েছে ওর দু বাহুতে, তাই ব্যথায় বাইরে আসতে পারছে না। আয়রাত তার এক হাতের উল্টো পাশ দিয়ে বারবার নিজের চোখের পানি মুছছে আর ফোন দিচ্ছে। আয়রাত সবার আগে রাশেদকে ফোন দেয়। রাশেদ তার বাসায় ছিল, কেননা অফিস নেই। আর আগুন লাগার পর অফিসে সব কিছু আবার নতুন করে ঠিক করা হচ্ছে। এই সময় কে ফোন দিল এই ভেবে রাশেদ ফোনটা রিসিভ করে। রিসিভ করতে অপর পাশ থেকে তড়িঘড়ি করে বলে ওঠে, রাশেদ রাশেদ প্লিজ জলদি আসো। আমার খুব ভয় লাগছে, যে কোনো সময় এসে পড়বে এখানে, প্লিজ জলদি আসো। ম্যাম কি হয়েছে ম্যাম? আপনি আপনি ঠিক আছেন তো? কি আসবে, কি হয়েছে? রায়হান রায়ান হুট করে আবার বাসায় এসে পড়েছে। আমার ওকে ভালো লাগছে না। আমি না ওকে 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 শ্যুট করে দিয়েছি। হোয়াট? তো আমি কি করতাম? ও অসভ্যতা আমি করতে চাইছিল। আমাকে নাকি ও নিয়ে যেতে এসেছে। আমি আমার রুম থেকে পালিয়ে অন্য রুমে চলে যাই। তারপর সেখানে আব্রাহামের জ্যাকেটের পাশে একটা রিভলভার পেয়েছি। তা তো জাস্ট শুট হিম বাহুতে করেছি। ভুল করছেন আপনি। মানে ওই হারামির মাথা বরাবর শ্যুট করা উচিত ছিল। ম্যাম আপনি রুম লক করে থাকুন, আমি জাস্ট 2 মিনিটে আছি। আয়রাত ফোন কেটে দেয়। নিচে ধপ করে বসে পড়ে। হাত দিয়ে কপালে এসে পড়া চুলগুলো পেছনে ঠেলে দেয়। তখনই নিচে আবার দরজা ধাক্কানোর শব্দ আসে। আয়রাত তার হাত পা গুটিয়ে বসে থাকে। তার প্রায় কিছুক্ষণ পরে নিচে বেশ কিছু মানুষের সমাগম বোঝা গেল। আয়রাত জানালাতে উঁকি দিয়ে দেখে পুলিশরা গাড়ি থেকে নামছে আর তাদের সাথে রাশেদও আছে। তারা সবাই মিলে বাড়ির ভিতরে ঢুকছে। আয়রাত এটা দেখেই দৌড়ে রুমের বাইরে বের হয়ে পড়ে। নিচে যেতেই রাশেদের সামনে পড়ে। আর রায়হান তার মতো করেই দরজা ধাক্কাচ্ছে। ম্যাম ঠিক আছেন? ঠিক আছি। পুলিশ অফিসারদের আর কিছু জিজ্ঞেস করতে হলো না, কেননা রায়হান যে হারে দরজা ধাক্কাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে সে সেই রুমের ভেতরে রয়েছে। আয়রাত পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ে। পায়ের আঙ্গুল সহ পা অনেকটুকু কেটে গিয়েছে। যন্ত্রণা যেন ছিঁড়ে যাচ্ছে পা। পুলিশ অফিসাররা গিয়ে রায়হানকে কিছুটা রক্তাক্ত অবস্থায় পায়। রায়হানের হাতগুলো পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। তারপর টানতে টানতে বাইরে নিয়ে আসে। তুই এর আগেও 2-2টা মার্ডার করেছিস, তারপরও কেস করিনি। এর জন্য বেশি পার পেয়ে গেছিস তাই না? আমার তো পুরো সন্দেহ তোর উপর যে তুই আব্রাহাম স্যারের সাথে কিছু না কিছু করে বসেছিস। চেহারা অবধি দেখতে মন চায় না তোর। অফিসার প্লিজ এই জানোয়ারকে নিয়ে যান। রায়হানকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হয়। তবে যাওয়ার আগে রায়হান আরাতকে একটা লুক দিয়ে যায়, যেন এত সহজে ছাড়বে না সে। পুলিশরা চলে যায়। রায়হানকে জেলে ভরা হয়েছে। রাশেদ বাড়ির সবগুলো গার্ড আর স্টাফকে আচ্ছা মতো ঝাড়ি মেরে দেয়। কতগুলোকে তো সোজা চাকরি থেকে বের করেও দিয়েছে। বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আর সবগুলো কি ঘাস কাটতে গিয়েছিল নাকি? ওইদিকে ইলা রনিতকে নিয়ে বাসায় এসে পড়ে। বাড়ির বাইরে এতগুলো পুলিশকে দেখে ইলার বুকটা ধক করে ওঠে। সে রনিতকে নিয়ে দ্রুত বাড়ির ভেতরে যায়। গিয়ে দেখে রাশেদ বসে আছে, আর আরাতের অবস্থা বেশি ভালো না। আয়রাত কি হয়েছে? বাইরেরা কেন? আর তোর পা কিভাবে কাটলো? কি হয়েছে রাশেদ? আসলে কিছু না, কিছু হয়নি। প্লিজ আর একটা কিছু আমাকে জিজ্ঞেস করো না। আমি কেন মরে গেলাম না এইভাবে, আর আমি পারছি না। আমার কিছু জিজ্ঞেস করো না। রাশেদ, রায়হান এসেছিল, গুন্ডামি শুরু করে দিয়েছিল একদম। তখন ম্যাম আমাকে ফোন করে আর আমি অফিসারদের সাথে নিয়ে আসি। ইলা আর কিছু বলে না। সে গিয়ে সোজা ফার্স্ট এইড বক্স এনে আরাতের পায়ে ব্যান্ডেজ করে দেয়। আরাত মানা করলেও শুনে না। তখন কিভাবে যেন অয়ন আসে। আব্রাহামকে পাওয়া যাচ্ছে না। বৌমণি কিছু বলছো না? বলার কিছুই নেই। সরি, আমি আগে আসতাম, কিন্তু আমি লন্ডনে ছিলাম আর আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছিল। আমি জানি। এখন আব্রাহাম কোথায়? আছে তো, ও আছে, যায়নি, কোথাও যাবে না।
রাশেদ অয়নকে ধরে সোফাতে বসিয়ে দেয়। আয়রাত তো আব্রাহামের নামে কিছু বলবে না, কারণ ও বিশ্বাসই করে না যে আব্রাহাম মারা গেছে। অতঃপর রাশেদ অয়নকে সব খুলে বলে, আর সব শুনে অয়নের যেন দুনিয়া ঘুরে গেল। এটা হতে পারে না, এগুলো কিভাবে সম্ভব? নিজেকে শান্ত করুন। আয়রাত সেখানে আর বসে থাকতে না পেরে উঠে নিজের রুমে চলে আসে। এসে আব্রাহামের ওই নেভি ব্লু জ্যাকেটটা যেটা খাত থেকে পাওয়া গিয়েছিল সেটা বের করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আবার হাউমাউ করে কেঁদেও দেয়। আব্রাহাম, আপনি যদি আজকে থাকতেন তাহলে আজ আজ আমার সাথে এগুলো কিছুই হতো না। নাই রাইহান এখানে আসার সাহস পেত, আর নাই এত কিছু হতো। আপনি কোথায় চলে গেলেন? আমার যার ভালো লাগছে না আপনাকে ছাড়া। হয়তো আমার কাছে আবার ফিরে আসুন, আর নয়তো আপনি যেখানে আছেন আমাকেও সেখানে নিয়ে চলুন। আমার দম বন্ধ হয়ে আসে, আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আব্রাহাম। এভাবেই একবেলা কেটে যায়। রাশেদ চলে যায় ইলাকে বলে। অয়ন নিজেও অনেক কান্নাকাটি করছিল ইলাকে জড়িয়ে ধরে। অবশেষে ইলাও তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এর মাঝে একবার গিয়ে আয়রাতকে জোর করে ফ্রেশ হতে পাঠিয়েছে। আয়রাত সবসময়ের মতো জানালার কাছে দুপা গুটিয়ে বসেছিল। ইলা খাবার নিয়ে যায়, কিন্তু আয়রাত খায় না। আয়রাত আজ তখনকার পর থেকে আর নিচেই নামেনি। রনিত ইলার সাথেই ঘুমায়। সে ঘুমাচ্ছে, আর ইলা এদিকে তার রুমেই পায়চারি করে যাচ্ছে। চোখে নেই ঘুম। ইলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বাজে 2:35। না জানি আয়াত এখন কি করছে। ঘুমায় তো একটুও না। ইলা আর থাকতে না পেরে আয়াতের রুমের দিকে হাঁটা ধরে। ইলা গিয়ে দেখে রুমের দরজাটাও চাপানো, ঠিকভাবে লাগেনি। ইলা রুমের ভেতরে গিয়ে দেখে আয়াত নেই। ইলা সামনে হাঁটছে আর আয়াতকে খুঁজে চলেছে। ওয়াশরুমে গিয়ে দেখে সেখানেও নেই। করিডোরে গিয়ে দেখে সেখানেও নেই। তাহলে কোথায় গেল? হঠাৎ কারো হাসির আওয়াজ কানে আসায় ইলা কপাল কুঁচকে তাকায়। খেয়াল করে দেখে যে আরেক রুমের ভেতর থেকে আওয়াজ আসছে। ইলা সেই রুমে যায়, আর যেতেই যা দেখে তাতে ইলা যেন আরেক দফা ভেঙে যায়। আয়রাত কাভার থেকে এক এক করে আব্রাহামের সব কাপড় চোপড় বের করছে। রুমের এমন কোনো জায়গা ফাঁকা নেই যাতে আব্রাহামের কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে নেই। গাদা গাদা খালি কাপড়, আর তার মাঝে আয়াত বসে আছে। আয়াতের জামার উপর দিয়ে আব্রাহামের জ্যাকেট, মানে আয়রাত আব্রাহামের জ্যাকেট পরে বসে আছে। একদম বাচ্চার মতো লাগছে দেখতে। হাতে আব্রাহামের ঘড়ি। আয়রাত বসে বসে কাপড়গুলো মিলে দেখছে। ইরা যে রুমে এসেছে তার দিকে আয়াতের কোনো খেয়ালই নেই। আয়রাত কিছুটা হাসছে, যেন আব্রাহামের এই জিনিসগুলোতেই সে নিজের সর্বসুখ খুঁজে পাচ্ছে। আয়াত আর একটা জ্যাকেট নিয়ে নিজের উপর মেলে দেয়। আয়রাত, দাদি এসেছো? দেখো না আব্রাহামের কতগুলো কাপড়, আমি গুনেও শেষ করতে পারছি না। আর দাদি দেখো, এতগুলো আব্রাহামের গায়ের গন্ধ লেগে আছে, আব্রাহামের বডির স্মেল লেগে আছে। এগুলো আমার কাছে থাকলে মনে হয় আমার আব্রাহামও আমার কাছে আছে। দেখো না আব্রাহামের স্মেল পাওয়া যায়। ইলা আয়াতের এমন দোষা দেখে কেঁদে দেয়। দাদি দেখো, এই যে আমাদের বিয়ের ছবি, আব্রাহামকে কত সুন্দর লাগছে তাই না? আমি জানি তো আমার আব্রাহামকে সুন্দর লাগে। আচ্ছা দাদি, বিয়েতে তো আমরা আজীবন একসাথে বেঁধে গিয়েছিলাম তাই না? তাহলে আব্রাহাম বাঁধন ছেড়ে কেন চলে গেল? আমি কি ভুল কিছু করেছি? আমি কি কম ভালোবাসতাম নাকি ওকে? আয়রাত এমন পাগলামিগুলো করিস না, উঠে আয়। না, আমি যাব না, বললাম না। কাপড়গুলোতে আব্রাহামের ছোঁয়া লেগে আছে, আমি ওকে যেয়ে কোথাও যাব না। আব্রাহাম শুধুই আমার। আয়রাত, আয়াত একের পর এক কাপড় দেখছিল পাগলের মতো করে। হঠাৎ সে থেমে যায়, নিজের গা এলিয়ে দেয়। চোখের পানিগুলো মুক্তের মতো চিকচিক করছে। দাদি, কখনো কিছু চাইনি আমি তোমার কাছে, আর চাচ্ছি। আমাকে দেবে? একবার বলে তো দেখ। আমাকে মেরে ফেলো প্লিজ, আমাকে মেরে ফেলো, কারণ এইসব আমাকে বাঁচতে দিবে না। তিলে তিলে শেষ করে দিবে আমাকে। আমার কাছে মনে হয় কেউ আমাকে কেটে তাতে মরিচ ছিটিয়ে দিয়েছে, যেন আমি ছটপট করতে করতে মরি। আমার যে কেমন লাগে আমি বলতে পারবো না। আমার ঘুম আসে না। বিছানাতে যখনই ঘুমোতে যাই তখনই পাশের জায়গাটা যেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি সেখানে হাত দিয়ে দেখি, কিন্তু কই, আমি তো আমার আব্রাহামকে সেখানে তো আমার আব্রাহামকে সেখানে পাই না। আমি আয়নার সামনে দাঁড়ালে আগে আব্রাহাম এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরতো।
কিন্তু এখন সে আমাকে জড়িয়ে ধরে না। আমি আমি এখন আর কাউকে বাবাকে চকলেট এনে দেওয়ার কথাও বলতে পারি না, এটা ওটার জন্য বায়না ধরতে পারি না। কেউ আমাকে নিয়ে এখন আর হুটহাট বাইরে বের হয় না। আব্রাহামের দেওয়ার নামগুলো ধরে এখন সে আমাকে আর ডাকে না। আমি তো শুধু মানুষ, আমারও তো কষ্ট হয়, তুমি বোঝো। আমি যখন মরার কথা বলি আমাকে থামিয়ে দাও তোমরা। আমার যে কেমন লাগে তোমরা বোঝো? কেউ বোঝে না, যে হারাই সে বোঝে। আমি হারিয়েছি ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত আমার জীবনে কিছুই থাকেনি, কিছুই না। সবাই আমাকে রেখে চলে যায়, আব্রাহামও চলে গিয়েছে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা দিয়েছি। দিন শেষে সে কিনা নেই। মরার কম চেষ্টা করেছি, কতবার সুসাইড করতে গিয়েছি, ভাতটাপে পানি ছেড়ে ভর্তি করে ডুবে থেকেছি, কিন্তু শ্বাস আটকে মরে যায়। অন্ধকার রুমে নিজেকে একদম একা করে রেখেছি, যেন ভয় পেয়ে মরে যাই। ছাদের একদম কিনারে গিয়ে দাঁড়িয়ে থেকেছি, যেন উপর থেকে নিচে পড়ে মরে যাই। কাঁচ দিয়ে হাত কেটেছি, ফ্যানের দিকে তাকিয়ে থেকেছি, বিষ খাওয়ার কথাও মাথায় এনেছি। কি না করেছি বলো, কি না করেছি? আমি আব্রাহামের কাছে চলে যাব। আমি আব্রাহামকে ছাড়া বাঁচবো না। আমি বের হতে চাই এই মৃত্যু যন্ত্রণা থেকে, কিন্তু পারি না। সব জায়গায় শুধু আব্রাহাম, আব্রাহাম আর আব্রাহাম। আব্রাহাম এখন আমার স্মৃতিতে আছে, কিন্তু আমার কাছে নেই, আমার পাশে নেই। আমি ওকে দেখতে পারি না, হাত দিয়ে ছুঁতে পারি না। ওকে ছাড়া এখন আমি একটা জীবন্ত লাশ। আরাত এই কথাগুলো বলেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে, তারপর আবার চোখগুলো বন্ধ করে রেখেই বলে ওঠে, দাদি যাও। আয়রা দাদি প্লিজ তোমার রুমে যাও, আমাকে একা থাকতে দাও, আমার মাথা ব্যথা করছে অনেক। এই কথা বলে আর সেখানে শুয়ে পড়ে। ইলা মাথা নিচু করে এসে পড়ে। ইলা নিচে হলরুমে আসে। এসে শোবার আগে চোখে পড়ে আব্রাহামের হাস্যোজ্জ্বল মুখের একটা ছবি। ইলা তা হাত দিয়ে কেটে দেয়, নিজের আঁচল দিয়ে চোখ মুছছে আর বিলাপ পড়ছে। দাদু ভাইরে, কোথায় চলে গেলি তুই? এখানে যে আমরা কেউ ভালো নেই তোকে ছাড়া। তোর আয়রা তো তোকে ছাড়া এক বন্ধ পাগল হয়ে গেছে। এভাবে সে রাত কেটে যায়। ফজরে আজান দিলে ইলা নামাজ পড়ে বাইরে আসে। রান্নাঘরে টুকটাক কিছু শব্দ পেয়ে ইলা সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে আয়রাত রান্নাঘরে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ইলার চোখগুলো বড় বড় হয়ে গেল। ইলা দ্রুত আয়াতের কাছে যায়। ইলা কিছু বলতে যাবে, তার আগেই আয়াত বলে, চিন্তা করো না, মরবো না। মরার জন্য ছুরি হাতে নেইনি আমি, সবজি কাটবো তাই। বাড়িতে কত স্টাফ আছে, ওরা থাকতে তুই কেন করবি? ইলার কথা শুনে আয়াত মলিন হেসে তার কাছে যায়। আব্রাহাম থাকাকালে সে রান্নাঘরে আসতে বারণ করতো, আর এখন তুমি করছো। বের হয়ে আয়, স্টাফ করে দিবে। না, নিজের হাতেই বানাই। ইলা আর না করে না আয়াতকে। থাক, এতে যদি একটু ভালো লাগে ওর। আয়াত রান্না শেষ করে টেবিলের উপর রাখে। আয়াত যখন টেবিলে খাবার রাখতে যায় তখন আব্রাহামের চেয়ারটা আয়াতের চোখে তীর্যকভাবে বাঁধে। আব্রাহাম সবসময় এই চেয়ারতেই বসতো। এখনও আয়াতের মনে হচ্ছে যে যেন আব্রাহাম সেই চেয়ারেই বসে বসে আয়াতের দিকে তাকিয়ে আছে। ইলা, রনিত আর আয়াত এসে টেবিলে বসে। আজ কতদিন পরে তারা একসাথে বসে বসে খাচ্ছে, কিন্তু তবুও ফাঁকা। আব্রাহামের জায়গাটা ফাঁকা, মানুষটা আজ নেই। আয়াত মাথা নামিয়ে আস্তে আস্তে খাচ্ছিল। হঠাৎ টুপ করে তার চোখ দিয়ে পানি পড়ে যায়। হাঁপ খেয়ে আয়াত উঠে চলে যায়। রান্নাঘরে গিয়ে জোরে জোরে দম ছাড়ছে, নিজের চোখের পানিগুলো মুছে ফেলে। আয়াত এসে আবার হলরুমে বসে। তারপর কি যেন একটা ভেবে রাশেদকে ফোন দেয়। তবে রাশেদকে ফোন দিতে আয়াত যা শুনে তাতে আয়াতের মাথায় আগুন না, শুধু একদম আগুনের জ্বালামুখী ফেটে পড়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্রাহামের অফিস নিলামে উঠেছে। হ্যাঁ, আব্রাহামের অফিসের 4 ভাগের 1 ভাগ নিলামে উঠেছে। রাশেদ আজ সকাল থেকেই এগুলো ঝামেলাতে পড়ে রয়েছে। আর যখন আয়াত তাকে ফোন দেয় তখন রাশেদ আয়াতকে এই কথাই বলে। আর
আয়ারাতের তো এটা শুনে মেজাজ 440 ভোল্টেজ হয়ে গেছে। আয়ারাত আর কিছু না বলেই সোজা গাড়ির চাবিটা হাতে নিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। আব্রাহামের অফিসের এক ভাগ নিলেমে উঠেছে। লাইক সিরিয়াসলি? তীব্রভাবে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে আয়ারাত। প্রায় 20-25 মিনিট পর গাড়ি এসে আব্রাহামের অফিসের সামনে থামে। আয়ারাত গাড়ির দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। আয়ারাত ভেতরের দিকে হাঁটা দেয়। কিছু দূর যেতেই দেখে অফিসের সামনে বেশ কিছু লোক বসে আছে সারিবদ্ধভাবে, আর তাদের সবার সামনে 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। আয়ারাতকে দেখতে পেরে রাশেদ তার কাছে আসে। আয়ারাত কাউকে কিছু না বলে সোজা সামনে চলে যায়। বন্ধ করুন এইসব কিছু। কি হচ্ছে এখানে? আয়াতের চিল্লানোতে সবাই তার দিকে তাকায়। তাকে দেখে একজন লোক এগিয়ে আসে। লোকটি আজাদ রহমান, অর্থাৎ যে এই নিলামে তুলেছে আর কি। কে আপনি আর এখানে কি চাই? কে আমি? যার অফিসকে নিলামে তুলেছেন তার বউ হই আমি। আর এগুলো কি হচ্ছে? বিনা কারো পারমিশনে আপনার সাহস হয় কি করে আব্রাহামের অফিসে এক অংশ নিলামে তোলার? আমাদের কাছে পুলিশের পারমিশন আছে। তাই না? পারমিশন তো সেটা পুলিশকে মোটা অঙ্কের ঘুষ খাইয়ে তো আমিও নিতে পারবো। দেখুন, আর কেউ কিছু বলতে যাবে তার আগেই কিছু পুলিশ অফিসার আসে। তারা আসতে আজাদ বলে ওঠে, স্যার দেখুন, আমাদের কাছে আপনার পারমিশন থাকা সত্ত্বেও উনি এসে আমাদের কাজে বাধা দিচ্ছেন। মিসেস আয়রাত, হোয়াট? দেখুন আসলে কিসের ভিত্তিতে আপনারা নিলামে তুলেছেন? দেখুন, অফিসে আগুন লেগেছিল, আর যে অংশে আগুন লেগেছিল সেখানে কেউ কাজ করে না। কেবিনগুলো পড়ে আছে। তবে আগুন লাগলেও সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। সেই টাকাগুলো অবৈধ। অবৈধ, রাইট? তো আগে আপনি আমাকে নিয়ে বলুন যে পুলিশ তো আপনি হয়ে গেছেনই, কিন্তু খাবার খেয়ে নাকি না গরুর ঘাস খেয়ে হয়েছেন, কোনটা? এক্সকিউজ মি ম্যাম। এক্সকিউজ মি, মাই ফুড। তো এই যে আপনি বলছেন না যে অবৈধ টাকা পাওয়ার গেছে, সত্যি কথা বলতে এমন টাকাগুলো আপনার বাড়ি তালাশি করলেও পাওয়া যাবে। তো অযথা এত প্যাঁচ লাগাবা বন্ধ করুন। মিস্টার আজাদ আপনাকে কত লক্ষ টাকা দিয়েছে নাকি কোটি দিয়েছে, কোনটা? আমি তা থেকে ডাবল দেব আপনাকে। আপনি এখনই আমাকে মিস্টার আজাদের বাড়ি নিলামে তোলার পারমিশনটা দিয়ে দিন। আপনি আব্রাহাম কেমন মানুষ ছিল বা কোন জগতের মানুষ ছিল তা আমি সবাই জানি। এখানে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু তাই বলে আব্রাহাম কোন ইলিগ্যাল কাজ করবে তার প্রশ্ন আসে না। টাকারই অফিস, অফিসে টাকার কাজই করা হয়, তো টাকা পাওয়া যাবে না? আশ্চর্য তো। মানলাম যে কেবিনগুলোতে আগুন লেগেছিল, সেখানে কোনো কাজ করা হয় না, তাই বলে টাকা থাকবে না এমন কোনো কথা আছে নাকি? আর নিলামে তো ওই কেবিনগুলোতেই তোলা হয়েছে, তাই না? আসলে ম্যাম, আচ্ছা আমরা সব আগের মতো করে নিচ্ছি। কোনো নিলাম টিলাম হবে না, সব বন্ধ। হ্যাঁ, যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন এইসব তত তাড়াতাড়ি আপনাদেরই ভালো। আর একটা কথা, এখানে না এখনও কোনো বিজনেসম্যান তৈরি হয়নি যে কিনা আব্রাহামের অফিসে এক অংশ তো দূর, অর্ধেক অংশ কিনে নিতে পারে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা কি দেখছেন? যান এখান থেকে সব। সবাই সেখান থেকে চলে যায়। আয়ারাত নিজেও চলে আসতে নেবে, তখন পুলিশ অফিসার ডাক দিয়ে ওঠে, ম্যাম সরি টু সে, বাট আব্রাহাম স্যার তো এখন আর নেই। তাহলে ওনার এই অফিস, আন্ডারগ্রাউন্ড বা এই এত সব কিছু কিভাবে কি? সেই মাথা ব্যথা আপনার না, আমার। আর হ্যাঁ, আব্রাহামের আয়রাত এখনো মরেনি, বেঁচে আছে। এই বলেই আয়ারাত সেখান থেকে এসে পড়ে। আয়ারাত যখন বাইরে আসে তখন রাশেদ তার দিকে তাকিয়েছিল। কি হলো? ম্যাম সত্যি বলতে আমি এটা সামলাতে পারলাম না, একদম সিচুয়েশন বিগড়ে যেত। কিন্তু আপনি? হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। আর যত জলদি সম্ভব ওই পুড়ে যাওয়া কেবিনগুলোকে দ্রুত ঠিক করো। আর হ্যাঁ, কাল সকালবেলা অফিসে যত পেন্ডিং ফাইল আছে সব কটা আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। এখন থেকে কাজ করার দরকার নেই, অফিস আগে সম্পূর্ণরূপে ঠিক হোক তারপর। আপাতত আব্রাহামের ফাইলগুলো বাসায় পৌঁছে দিও। জি ম্যাম, আচ্ছা। এই বলে আয়রাত সেখান থেকে এসে পড়ে। আয়রাত যখন বাইরে আসে তখন রাশেদ তার দিকে তাকিয়েছিল। তখনই একজন ড্রাইভারকে আড়তে চোখে পড়ে।
সে অতি দ্রুত কিছুটা লুকিয়ে অফিসের পেছনের রাস্তাতে বের হয়ে গেল। আয়াতের কাছে ব্যাপারটা কেমন যেন বাঁধল। এই সেই ড্রাইভারটা যে রায়হানের সাথে জড়িত ছিল, তবে আয়রাত তা জানে না, আর না রাশেদ জানে। রাশেদ, জি ওই যে মাত্র যে ড্রাইভারটা গেল, ওকে আগে তো ওকে দেখিনি। ম্যাম, ওর নাম নাফিস, নতুন ড্রাইভার। ও আচ্ছা। এই বলেই আয়রাত গাড়িতে উঠে পড়ে। তারপর ড্রাইভ করে বাড়িতে এসে পড়ে। বাড়ি এসে দেখে ইলা গেটের কাছে দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়িয়ে আছো যে? তুই তখন ওভাবে চলে গেলি কিছু না বলেই। কি হয়েছে আগে তুই বল। একটা কথা কি জানো, মানুষ টাকা চেনে। এই কাগজের তৈরি নোটগুলো মানুষের ইমান পর্যন্ত কিনে নিতে পারে। টাকার থেকে বড় আর কিছুই না, কিছুই না। কথাগুলো তেতো হলেও সত্য, আর সত্য সবসময় তেতোই হয়। মানে? কিছু না, চলো। তুই রেগে আছিস? যার ওপর রাগ করতাম সেই মানুষটাই তো যখন আমার কাছে নেই, তখন রাগ কি করে করব? কাকে নিয়েই বা করব বলো? ভেতরে চল। এইভাবে সেদিনটা চলে গেল। পরের দিন সকালে একজন গার্ড এসে আয়াতের বাসার অফিসে সব ফাইলগুলো দিয়ে যায়। আয়াত সব ভালোভাবেই ফাইলগুলো দেখে। আয়াতের জানা মতে এখানে এখন কোনো গড়বড় নেই। আর আব্রাহাম কখনোই আয়াতকে না জানিয়ে কিছু করতো না, সেটা অফিসের কাজ হোক বা কোনো ডিলি সাইন করতে হোক না কেন, সব ব্যাপারে আয়াতকেই জানা থাকতো। এইভাবেই সেই দিনটা চলে গেল। পরের দিন সকালে একজন গার্ড এসে আয়াতের বাসার অফিসে সব ফাইলগুলো দিয়ে যায়। আয়রা সব ভালোভাবেই ফাইলগুলো দেখে। আয়াতের জানা মতে এখানে এখন কোনো গড়বড় নেই। আর আব্রাহাম কখনোই আয়াতকে না জানিয়ে কিছু করতো না, সেটা অফিসের কাজ হোক বা কোনো ডিলি সাইন করতে হোক না কেন, সব ব্যাপারে আয়াতের জানা থাকতো। আর এটাই যেন আয়াতের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। আয়াত ফাইলগুলো যখন উলটপালট করে দেখছিল, তখন তাদের মাঝখান থেকে আব্রাহামের ওই সিগনেচার পেনটা বের হয়, যা দিয়ে আব্রাহাম সবসময় সাইন করতো। আয়রা তা হাতে নিয়ে দেখে, মুচকি হেসে ওঠে। আব্রাহাম যেভাবে পেন ধরতো সেভাবেই ধরার ট্রাই করে, কিন্তু পারে না। বেশ কয়েকবার ট্রাই করতে করতে হয়ে যায়। একদিন যে আয়রাত অফিসে আব্রাহামের কোট, সাইন করা প্যান এসব নিয়ে আব্রাহাম পার্ট 2 হওয়ার ট্রাই করছিল, হঠাৎ করেই তার সেদিনের কথা মনে পড়ে যায়। আয়রা তার আনমনে হেসে ওঠে। আয়রা এক ক্ষীণ দম ছেড়ে ফাইলগুলো নিয়ে বসে পড়ে। একটার পর একটা ফাইল চেক করে যাচ্ছে তো করে যাচ্ছে। ওটার নাম নেই হাত বেথারও নাম। বেশ সময় পার হয়ে যায়, কিন্তু আয়রাত তার রুম থেকে বের হয় না। আয়রাত বের হচ্ছে না দেখে ইলা আয়রাতের রুমে যায়। গিয়ে দেখে আয়রাত বসে বসে ফাইল দেখছে, চোখে চশমা। আয়রাত? হ্যাঁ এসো। কি করিস? কাজ করি, অফিসে কাজ। অফিসের কাজ? হ্যাঁ, আসলে অনেকগুলোই ফাইল পড়েছিল, তা ভাবলাম আমি সব করে দিই। তাই রাশেদকে বলে এসেছিলাম, তো তাই ফাইলগুলো দিয়ে গেল। মনমরা হয়ে বসে থাকার চেয়ে ভালো কাজে ব্যস্ত থাক। একটা কথা বলবো? হ্যাঁ। তোকে আব্রাহামের মতো লাগছে। আয়রা তার মাথা তুলে ইলার দিকে তাকায়। আব্রাহাম নিজে ওইভাবে চোখে চশমা পরে সামনে ল্যাপটপ নিয়ে গম্ভীর মুখ বানিয়ে কাজ করত। চশমাটা আব্রাহামেরই। বুঝলাম। এভাবেই সেই বেলা চলে যায়। এখন বিকেলবেলা। হারাতে একটু উঠে ছাদে গিয়ে দাঁড়ায়। বিকেল যেহেতু, তাই আকাশটা সুন্দর লাগছে আরও বেশি। আয়রাত উপরে আকাশের দিকে তাকায়। আকাশ কিছুটা হলুদ কমলা রঙে রঙিন হয়ে আছে। মৃদু ঠান্ডা বাতাস এসে আয়াতের চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর একজন স্টাফ এসে আয়াতের এক মগ গরম কফি দিয়ে যায়। আয়রাত কতক্ষণ এক ধ্যানে কফির দিকে তাকিয়ে থাকে, কেননা এই সেম কালারের কফির মগ দুইটা ছিল, একটা আব্রাহামের আর একটা আয়রাতের। সবই আছে, শুধু মানুষটা বাদে। আয়রাত বড় সড়ো একটা দম সারে। এমন কোনো জিনিস নেই যাতে আব্রাহাম বা তার মেমোরি নেই, সব কিছুতেই আছে। আয়রাতের নিজের মাঝেও আব্রাহামের ছল লেগে আছে। আয়রাত দূর আকাশের দিকে তাকিয়ে চোখগুলো বন্ধ করে নেয়। গাল বেয়ে গড়িয়ে পড়ে এক বিন্দু অশ্রু। সময় যেতে থাকে, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আয়রাতে ছাদের উপর থেকে নামার খবর নেই। হঠাৎ করেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। মেঘ করলো না, শ্বাস করলো না, হঠাৎ করে তীব্র বৃষ্টি নেমে পড়ল। সাথে সাথে এক বিকট শব্দ করে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে। আয়রাত তার মাথা নিচে নামিয়ে ফেলে। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া কিছুই নেই। হঠাৎ করে তীব্র বৃষ্টি নেমে পড়ল। সাথে সাথে এক বিকট শব্দ করে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে। আয়রাত তার মাঝে মাথা নিচে নামিয়ে ফেলে।
বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া কিছুই নেই। বৃষ্টিরও যেন আজ আরাতের ওপর প্রচণ্ড মায়া হয়েছে। তাই তো আরাতের চোখের পানিগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে সে নিজেও নেমে পড়েছে। আয়রাত ভিজে একাকার হয়ে গেল। কেন জানি না, বৃষ্টির সাথে আরাতের এক আলাদা সম্পর্ক আছে। যখনই আরাতের মন খারাপ থাকে বা ভেজার ইচ্ছে হয়, তখনই বিনা বলে কয়ে হঠাৎ নেমে পড়ে। তবে এই বৃষ্টি নামলেই আব্রাহামের কথা যেন আর প্রবলভাবে মনে পড়ে আরাতের। প্রায় 1 ঘন্টার মতো সেখানে থেকে আরাত নেমে আসে, নিজের রুমে চলে যায়। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, রুমে আরাত বসে আছে। সে তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুমকে দেখছে, শুধু আর শুধু আব্রাহামের ছবি। কোনো ছবিতে হাসছে, কোনো ছবিতে বেশ স্টাইল নিয়ে আসে, কোনো ছবিতে ভাবলেশহীন, আবার কোনোটাতে আরাতকে পরম আবেশে আলিঙ্গন করে আসে। এগুলো দেখে এখন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আয়রাত আব্রাহামের একটা জ্যাকেট বের করে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ এতগুলো দিন পর তার চোখে কিছুটা ঘুম নেমে এসেছে। এতদিন পর যেন ঘুম পড়ে আরতের চোখের মাঝেও কিছুটা উকি দিয়েছে। আয়রাত আব্রাহামের জ্যাকেটটা নিজের বুকের সাথে একদম লিফটে ধরে শুয়ে থাকে। হঠাৎ ঘুমিয়ে পড়ে এই ভেবেই যে যদি কাল এক নতুন সকালের, নতুন দিনের, নতুন রূপে কিছু ফিরে পায় বা শুরু হয়। যদি এভাবে দেখতে দেখতে কেটে গেল 4 মাস। আগামী পর্বে কেটে যাচ্ছে 4টি বছর। এই 4টি বছরে আয়রাতের জীবন থেকে সব কিছু কি পাল্টে যাবে, নাকি আগের মতো থাকবে, নাকি আয়রা সব কিছু ভুলে নতুন করে সব কিছু শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে? আয়রাতের আব্রাহাম কি ফিরে আসবে, নাকি অন্য কেউ আয়রাতের জীবনে চলে আসবে? কি ঘটতে চলেছে 4 বছর পর, সেটা অবশ্যই আগামী পর্বে দেখতে পারবেন। তা জানতে অবশ্যই তো আমাদের পাশেই থাকতে হবে। আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।